তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানলুপ ইউটিউব চ্যানেল। তো তোমরা আশা করি যে আগে যে একটা ভিডিও গেছিলো যে যে পরিবেশের জন্য ভাবনা, সেটা আগে তোমাদের এই চ্যানেলের মধ্যেই আছে ক্লাস 10-এর। তো ওটা আশা করি দেখেছো তোমরা। আর এবার আমরা এর পরবর্তী চ্যাপ্টারে যাব, যে রাসায়নিক বিক্রিয়া যে ক্লাস 10-এর মাধ্যমিকের যে একটা মানে অত্যন্ত কঠিন টপিক বলে মানা হয়, যেটা মনে করো সবারই ভয় থাকে যে রাসায়নিক গণনা। বেশিরভাগ স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা ছেড়েই যায়। এই চ্যাপ্টারটা ছেড়ে যাওয়ার মতো কিছু নেই, এই চ্যাপ্টার থেকে 4টে নাম্বার আসে। তোমরা যদি কিছু স্পেসিফিক, এই চ্যাপ্টারটা ছেড়ে যাওয়ার কারণটা হচ্ছে এই চ্যাপ্টারে কিছু তোমাকে রিয়াকশান আর কিছু তোমার সংকেত মনে রাখতে হয়। এবার তো অনেক সংকেত আছে, অনেক রিয়াকশান আছে, এবার তুমি কোনটা মনে রাখবা সেটার জন্যই তোমাকে আজকে এই ভিডিওটা দেখা, এই ভিডিওগুলো দেখা। এবার সেটা দেখলেই তুমি জেনে গেলেই ইজি, এই চ্যাপ্টারটা তুমি ইজিলি 4 নাম্বার করতে পারবে। তো আজকে আমরা এই 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 রাসায়নিক বিক্রিয়ায় তোমার 2টো লেকচার যাবে এই এই মানে চ্যাপ্টারের। প্রথম লেকচারে আমরা সমস্ত থিওরি কভার করব, থিওরি ফর্মুলা যাবতীয় কভার করব, আর দ্বিতীয় লেকচারে আমরা শুধু প্র্যাকটিস করব। প্রথম লেকচারে তোমার রাসায়নিক বিক্রিয়া কি, তারপরে তোমার যেসব নানা ভর সংরক্ষণের সূত্র, তারপরে আইনস্টাইনের সূত্র, তারপরে তোমার যে মোল গণনা কিভাবে করা হয়, বাষ্প ঘনত্ব, এই সব কভারও করব। আর তোমাদের বলে দেবো যে কি কোন কোন মানে মৌলগুলো বা যৌগগুলো তোমার মোলার মাস মনে রাখতে হবে, যে আণবিক ভর মনে রাখতে হবে, মানে সব থেকে ইম্পর্টেন্ট। আর সব কিছুর মনে রাখলে তো ভালোই, আর কোনগুলো তোমার মানে ছেড়ে যাওয়ার আগে মনে রাখতে হবে, আর কোন কোন যৌগগুলির সংকেতগুলো তোমাকে মনে রাখতে হবে মৌলগুলির, সেগুলো তোমাকে আজকে এই লেকচারের মাধ্যমে তুমি জানতে পারবে। চলো তাহলে এখন শুরু করা যাক লেকচারটা। তাহলে প্রথমে আমরা দেখব রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া তোমার মাথায় আসলেই মনে হয় যে রাসায়নিক বিক্রিয়া মানেই তোমার কোনো কিছুর সাথে মানে বিক্রিয়া করে নতুন একটা জিনিস তৈরি করে, আর সেটাই আর কি। রাসায়নিক বিক্রিয়া মানে যে বিক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করে, তাকেই রাসায়নিক বিক্রিয়া বলে। মানে যে দুটো পদার্থ তোমার পরস্পরের সাথে বিক্রিয়া করবে, সে বিক্রিয়া করার পরে একটা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হবে। মানে এই যে এ রয়েছে, এই যেমন উদাহরণে রয়েছে রাসায়নিক বিক্রিয়া এ প্লাস মানে বি এর সাথে রাসায়নিক বিক্রিয়া করে এ বি তৈরি করছে। তাহলে এখানে এ এ এর যা ধর্ম, এর একটা ধর্ম রয়েছে, বি এর একটা ধর্ম রয়েছে, সি এর একটা নতুন ধর্মবিশিষ্ট তৈরি হবে, নতুন ধর্মবিশিষ্ট। এবার আমরা জানি যে মানে পদার্থের 3টে ধর্ম রয়েছে। এক হচ্ছে তোমার গ্যাসীয়, 2 তোমার তরল, 3 কঠিন। এবার তোমার এই ধরো এটা গ্যাসীয়, এটা তরল, তোমার এটা লিকুইড, গ্যাসীয়, 3টে। এইগুলোর মধ্যেই একটা ভিন্ন ধর্ম তৈরি হবে, নতুন ধর্ম তৈরি হবে এটা, এই দুটো বিক্রিয়া করে। এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলি। তো আমরা রাসায়নিক বিক্রিয়ার কয়েকটা উদাহরণ এখানে দেখে নিচ্ছি। CH4+O2, CH4 মানে কার্বন প্লাস অক্সিজেন, রাসায়নিক বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাই অক্সাইড, CO2, কার্বন ডাই অক্সাইড প্লাস জল উৎপন্ন করে। তারপরে আমরা এরপরে চলে যাবো রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে একটু তোমার ডিটেলসে দেখবো রাসায়নিক বিক্রিয়া একটু, এরপরেই আমরা দেখবো রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে। এরপরে রয়েছে বিক্রিয়ক। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক কাকে বলে? রাসায়নিক বিক্রিয়ার 2টো পার্ট থাকে। এই যে এ রয়েছে, A প্লাস বি ইজ ইকুয়াল টু AB। এই যে এ আর বি রয়েছে, এই দুটোকে আমরা বিক্রিয়ক বলবো। মানে যে সমস্ত পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বলবো, মানে যারা অংশগ্রহণ করবে প্রথমে। এই যে এ আর বি হচ্ছে বিক্রিয়ক। আর বিক্রিয়াজাত দ্রব্য মানে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে। এই যে এ বিটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, এই এ বিটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে, তাহলে এ বিটা হচ্ছে তোমার বিক্রিয়াজাত পদার্থ। তারপরে আমরা চলে যাব নেক্সট স্লাইডে। কি আছে নেক্সট স্লাইডে? আমাদের রাসায়নিক বিক্রিয়া একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, সমতা বিধান। আমরা এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো করব, সেগুলো প্রধানত আমাদের প্রধান কাজ হচ্ছে সবার ফার্স্টে আমাদের সমতা বিধান করতে হবে। সমতা
বিধান। ফার্স্ট স্টেপ সমতা বিধান করতে হবে, সেকেন্ড স্টেপে তারপরে আমরা মোল 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 সংক্রান্ত গণনা দিয়ে অঙ্ক করব। ফার্স্ট স্টেপ এটা হচ্ছে স্টেপ ওয়ান, এটা না জানলে তোমার অঙ্ক হবেই না, প্রথম স্টেপ। তাহলে তোমাদের এটা আগে সব থেকে আগে ভালো করে জানতে হবে সমতা বিধান কি। তো সমতা বিধান হচ্ছে তোমার এই যে তোমার বিক্রিয়ক আর বিক্রিয়াত পদার্থ যেটা আছে এই দুটো তোমার সমান হবে, সমান সংখ্যক হবে। দেখো এখানে দেখো এ কট এ আর সমতা বিধান করার নিয়ম হচ্ছে প্রথমে যে তোমার যদি এখানে লেখা থাকে কোনো কঠিন মানে মেটাল থাকে, কোনো মেটাল যেমন সোডিয়াম মেটেলের তুমি আগে হচ্ছে সবার আগে সমতা বিধান করবে, সবার আগে এই সাইড মানে এই দিক বাদিক আর ডান দিক সবার আগে মিলাবে, তারপরে তোমরা সবার লাস্টে তুমি অক্সিজেন আর হাইড্রোজেন মিলাবে, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে দেখো এ পাশে এ রয়েছে একটা, এ পাশে এ রয়েছে দুটো, তাহলে এ পাশে আমার একে এ পাশে দুটো করতে হবে, তাহলে এখানে তার আগে আমি 2 বসিয়ে দিই, তাহলে 2 হয়ে গেল। তাহলে এ পাশে দুটো এ হয়ে গেল আর এ পাশেও দুটো এ পাশে একটা বি, এ পাশে একটা বি, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল সমতা বিধান করার পরে ইকুয়েশন। তাহলে এবার তুমি এটা করো, তারপরে পজ নাও ভিডিওটা, তারপরে করে তারপরে দেখো মিলাও এটা ঠিক হলো নাকি। তা আশা করা যায় ভিডিও পজ করে দেখেছো। তাহলে এই H2 এখানে প্রথমে H2 কটা আছে, H2 দুটো আছে, এপাশেও H2 দুটো আছে, ঠিক আছে। এখানে অক্সিজেন কটা আছে, দুটো আছে, এখানে একটা আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, দুটো অক্সিজেন করতে হবে, তাই তো। তাহলে দুটো অক্সিজেন যদি আমরা করি তাহলে আমাদের H কটা হয়ে যাচ্ছে, দুটো অক্সিজেন, এপাশেও দুটো অক্সিজেন হয়ে গেল, দুটো অক্সিজেন, H হয়ে যাচ্ছে 4টে, এই যে 2 2 4, এটা গুণ হবে, এটা গুণ হয়ে সংখ্যা মনে হবে, 2 2 4 হয়ে যাচ্ছে হাইড্রোজেন সংখ্যা, আর এখানে আছে 2, তাহলে 2 2 4 করতে গেলে এর আগে একটা 2 দিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল তোমার ফাইনাল সমতা বিধান। তারপরে সেম করে দেখো এইটা তুমি সমতা বিধান করার পর এটা মনে রাখবা, অ্যামোনিয়া কিভাবে তৈরি হয়, জল কিভাবে তৈরি হয়, এই ইকুয়েশনগুলো মনে রাখতে হবে তোমাদের। এন কটা আছে নাইট্রোজেন, এখানে একটা, এপাশে দুটো, তাহলে এপাশে কটা দুটো দিতে হবে, 2 দিতে হবে, তাহলে দুটো এন, এপাশে দুটো এন হয়ে গেল। এখানে হাইড্রোজেন দুটো আছে, এখানে আছে 3 2 6টা হাইড্রোজেন আছে, এপাশে দুটো আছে, তাহলে এইখানে আমরা 3 যদি দিয়ে দিই, তাহলে 3 দিয়ে দিলে এখানেও 6টা হাইড্রোজেন, এখানেও 6টা হাইড্রোজেন, আর এই পাশেও 6টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, তাহলে নেট রিয়াকশন সমতা বিধান হয়ে গেল এটাও। তারপরে এপাশে আসো, এপাশে কি আছে, এবার এখানে দেখো কার্বন আছে CH4, তোমার মিথেন আছে, যে মিথেন, তোমার মিথেনে কার্বনের সংখ্যা কটা আছে, কার্বন একটা আছে, এপাশে CO2, কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সংখ্যা একটা আছে, কার্বন সংখ্যা সেম আছে, তাহলে আমরা কি দেবো, অক্সিজেন সংখ্যা দেবো, অক্সিজেন সংখ্যা কটা আছে, এপাশে দুটো আছে, এপাশে কটা আছে, দুটো, আর তোমার 3টে আছে, তাহলে এখানে আমরা 3টে তো করতে পারি না, এখানে আমরা কি করতে পারি, তোমার 4টে করে দিতে পারি। তাই 4টে করার জন্য এটা আমি যদি 2 গুণ করি, কারণ এখানে তো 1 লিখলে সেই দুটোই হচ্ছে, তাই 4টে করতে পারি, 2 দিয়ে গুণ করতে পারি, 1 আছে 2 দিয়ে গুণ করতে পারি, তাই 2 দিয়ে গুণ করলে 4টে অক্সিজেন হচ্ছে, তাহলে এখানে দুটো অক্সিজেন আছে, আর এখানে আরেকটা তোমার অক্সিজেন বাড়াতে হবে, তাহলে যদি অক্সিজেন কটা আছে, এখানে যদি 2 দিয়ে গুণ করি, দেখো ভালো করে বুঝবে, এখানে দেখো আমি তোমাকে আবার প্রথম থেকে করে দেখাচ্ছি, এটা একটুখানি বোঝার আছে, প্রথম থেকে করে দেখাচ্ছি। দেখো এখানে দেখো কার্বন কটা আছে, কার্বন সংখ্যা ম্যাচ খাচ্ছে, অক্সিজেন কটা আছে, এপাশে দুটো আছে, দুটো অক্সিজেন আছে, এপাশে দুটো আছে, 3টে আছে, তাহলে এপাশে আমাদের 3টে অক্সিজেন তো আমরা করতে পারবো না, কিভাবে করব, এপাশে আমরা 2 দিয়ে গুণ করলে তোমার 4টে অক্সিজেন হবে, তাহলে এপাশে দুটো, আর একে 2 দিয়ে আবার গুণ করে দিলে দেখো 4টে এদিকে হয়ে যাচ্ছে, 5টা হয়ে যাচ্ছে, তাহলে একে গুণ করে কোনো লাভ নেই, আমাদের এদিকে গুণ করতে হবে, একে যদি আমি 2 দিয়ে গুণ করি, দেখো তাহলে এখানে 2 × 1 দুটো অক্সিজেন, আর এখানে দুটো অক্সিজেন, আর এখানে দুটো অক্সিজেন, তোমার এখানে 4টে অক্সিজেন, তাহলে অক্সিজেনের সংখ্যা সমান হয়ে গেল, অক্সিজেনের সমতা বিধান হয়ে গেল। তাহলে এবার করবো হাইড্রোজেন দেখো 4টে আছে এখানে, আর এই পাশেও দেখো 2 2 4, দেখো আরামসে হয়ে গেছে, এই রিয়াকশনের সমতা বিধান হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা সমতা বিধান করে থাকি, এইভাবে তুমি তোমার কোশ্চেন ব্যাংক খুলবে, দেখবে সমতা বিধানে কয়েকটা কোশ্চেন রয়েছে, এবার তুমি যদি
তোমার সমস্যা হয় করতে, তুমি অবশ্যই কমেন্টে জানাতে পারো কোন কোশ্চেনটা, তাহলে আমরা অবশ্যই সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করা যায় এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমার আর সব কোশ্চেন হয়ে যাবে। প্রথমে তুমি কি করবে, আগে যে কোনো একটা মৌল ধরবে, একটা মৌল ধরার পর সেই মৌলটাকে সমতা দুদিকে মিলাবে, তারপরে ওইটা মিলানোর পর যাবে দ্বিতীয়টার কাছে, দ্বিতীয়টার মিলবে, তারপরে তুমি আস্তে 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 তুমি তোমার যে রাসায়নিক বিক্রিয়া আছে সেটা মানে দুদিকে সমতা বজায় হয়ে যাবে, আস্তে আস্তে তুমি দেখতে পারবে। তারপরে আমরা চলে যাব যে ভর ও ভর সংরক্ষণ সূত্র। ভর সংরক্ষণ সূত্র বলতে তোমার কি বোঝায়, যে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের বিক্রিয়ক এই দুটো হচ্ছে এ আর বি হচ্ছে বিক্রিয়ক, যে বিক্রিয়কের মোট ভর আর যে বিক্রিয়াজাত দ্রব্যের মোট ভর দুটো সমান হবে। মানে তোমার রাসায়নিক বিক্রিয়া যে তৈরি হচ্ছে, সে দেখো রাসায়নিক বিক্রিয়া যদি এ বি সি পার্টিসিপেট করে আর যদি ডি তৈরি হয়, তাহলে এ ভর বির ভর সির ভর যোগ করে ডি এর ভরের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এটাই বোঝাতে চাই আর কি, তোমার এখানে এটাই বোঝাতে চাই আর কি। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে লেখা আছে, যদি এ এ প্লাস বি ইজুকাল টু এ বি, রাসায়নিক বিক্রিয়া এ এর ভর প্লাস বি এর ভর ইজুকাল টু তোমার ইজুকাল টু এ বি এর ভর, ইজুকাল টু এ বি এর ভর। তো কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভর ওই বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত দ্রব্যের বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান। এটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। এটা তোমাদের পরীক্ষায় 2 নম্বরে লিখতে দিতে পারে। তুমি এই স্টেটমেন্টটা লেখার পর যদি এইভাবে লিখে দাও, তো যে খাতা দেখবে তোমার, সে তোমাকে ফুল নাম্বার দিতে বাধ্য হবে। তারপরে আমরা চলে যাব পরে কি রয়েছে, ভর শক্তির নিত্যতা সূত্র। এটা হচ্ছে আইনস্টাইনের দেওয়া সূত্র। আইনস্টাইন বলেছে এর তোমার যে সমীকরণটা রয়েছে, সেই সমীকরণটা হচ্ছে ই ইজুকাল টু এম সি স্কোয়ার। এখানে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর, আর সি হচ্ছে শূন্য মাধ্যমে তোমার আলোর গতিবেগ। শূন্য মাধ্যমে আলোর গতিবেগের মান আমরা জানি প্রথম থেকেই। তাহলে আমাদের যদি কোনো সময় যদি কোনো কোশ্চেন করতে দেয়, এখনই তোমাকে বলে দিই, পরের দিন আমি কোশ্চেন দেখাবো এটা দিয়ে, তো আগে এখান থেকেই বলে দিই কীভাবে দেবে। তোমাকে যদি এনার্জি বের করতে দেয়, তোমাকে যদি 10 কেজি ভর দিয়ে দেয়, তোমাকে এনার্জি বের করতে দেয়, তাহলে তুমি এনার্জি কী করে বের করবে? তো এনার্জির জন্য এখানে তুমি ভরটা বসাবে, কিন্তু এখানে তুমি ভরটা গ্রামে বসাবে, ঠিক আছে, কেজিতে নয়, গ্রামে তুমি ভরটা বসাবে। তারপরে তুমি সরি কেজিতেই বসাবে ভরটা। তো তারপরে তুমি, কারণ সব সিজিএস এসআই ইউনিটে আছে, কারণ সি এর ভ্যালু মিটার পার সেকেন্ডস আছে। তো তুমি প্রথমে এই 10টা মাসের জায়গায় 10 বসাবে, আর তুমি সি এর মান আগে থেকেই তোমাকে জানা থাকবে। তুমি সি এর এটা কনস্ট্যান্ট ভ্যালু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা স্কোয়ার দিয়ে এই মাসটাকে গুণ করলেই যে মাস দেওয়া থাকবে, তাহলে তুমি এনার্জি পেয়ে যাবে। মানে বলতে চাইছে প্রত্যেক বস্তু যার ভর আছে তার মধ্যেই শক্তি রয়েছে, এটাই বলতে চেয়েছে আইনস্টাইন এই ইকুয়েশনের মাধ্যমে। তারপরে আমরা চলে যাব পরে আণবিক ভর বলতে কি বোঝায়? আণবিক ভর বা মোলার মাস, ঠিক আছে, বা মোলার ভর। কোনো পদার্থের একটি অণু একটি কার্বন 12 আইসোটোপ, কার্বনের আইসোটোপ থাকে। আইসোটোপ মানে যার প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এসব আশা করি তুমি জানো। আইসোটোপ পরে এটা বলা যায়। এখন তো আমি আইসোটোপ বলতে লাগলে এই মানে তোমার আরও একটা লেকচার হয়ে যাবে। তো তুমি জানো এটা কার্বনের একটা আইসোটোপ হয়, কার্বন 13-12 এরকম। কার্বন 12 হচ্ছে কার্বনের একটা আইসোটোপ। এটা একটা মানে কার্বনেরই একটা মানে নতুন মানে আলাদা কার্বন এর একটা আইসোটোপ। কার্বন কোনো একটি অণু একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে আণবিক ভর বলে। মানে কোনো একটা অণু, যে প্রথমে কার্বন 12কে আমরা মানে একটা তোমার মানে রেফারেন্স ধরেছি, কার্বন 12 এর ভর আমরা জানি, বুঝলা,
এই কার্বন-12 ভর আমরা রেফারেন্স ধরেছি, এই কার্বন-12 ভর মানে সাপেক্ষ ধরেছি আর কি। মানে সাপেক্ষ বুঝতে পারছো না, যে আমি কারোর সাথে তুলনা করছি। এই কার্বন-12 ভর আমরা আগে থেকেই মনে করো জানি। এই কার্বন-12 1/12 অংশ এর ভর আমরা প্রথমে বের করব, এর কত হয়। ঠিক আছে, দেখো যদি কার্বন-12 ভর যদি আমরা ধরি 12 গ্রাম, তাহলে এর 1/12 অংশ মানে হচ্ছে 12 দিয়ে এটা ভাগ করতে হবে, তাহলে 1 গ্রাম হচ্ছে। এবার যদি কোনো যদি অণুর যদি ভর যদি তোমার 2 গ্রাম দেওয়া থাকে, তাহলে এটা এর 1 গ্রামের কত গুণ? 2 গুণ হচ্ছে, তাহলে তোমার এর যে মোলার ভর থাকবে সেটা 2। আশা করি যে বুঝতে পারো। দেখো আরেকবার বলছি, যে কোনো একটা অণু দেওয়া আছে, ঠিক আছে, কোনো একটা অণুর ভর দেওয়া আছে, 2 গ্রাম, ঠিক আছে। আর আমরা যে কি জানি, আমরা সবসময় জানি কার্বন, আমরা এটাকে রেফারেন্স ধরবো, সাপেক্ষ ধরবো। জানো সাপেক্ষ বুঝতে পারছো না? আমরা কাউকে খারাপ বা ভালো কিভাবে বিচার করি? কারো সাপেক্ষ নিয়ে বিচার করি, যে এ খারাপ আর ও ভালো, ওর সাপেক্ষে এ খারাপ। আবার এর থেকেও খারাপ যে থাকে, এর থেকেও খারাপ, এর তুলনায় এ আবার ভালো, তার মানে সাপেক্ষ ধরে ভালো খারাপ বিচার করি। সেরকমই কার্বন-12 সাপেক্ষে আমরা মোলার ভর বের করি। এবং কার্বন-12 আইসোটোপের ভর আমরা প্রথমে জানি। মনে করো কার্বন-12 আইসোটোপের ভর 24, ঠিক আছে, 24 ধরে নিলাম, 24 গ্রাম, ঠিক আছে। এর 1/12 অংশ, করবো। এর 1/12 অংশ করলে 24/12 করলে কি হচ্ছে? 2। তাহলে এর 2 হচ্ছে 1/12 অংশ 2। এর কত গুণ? এর তুলনায় যত গুণ বেশি, এর কত গুণ? এর হচ্ছে 1 গুণ, তার মানে 1 গুণই হচ্ছে। তার মানে এর তোমার যত গুণ ভারী, তার মানে 1 গুণ ভারী, তার মানে এর মোলার মাস হচ্ছে 1 হচ্ছে। তাহলে এইভাবে আমরা মোলার মাস ক্যালকুলেটেড করি। বেসিক্যালি এটা তোমার অত ইম্পর্টেন্ট না, তুমি জানলেই হবে কীভাবে, সংজ্ঞাটা জানলেই হয়েছে যে কোনো পদার্থের একটি অণু একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে আণবিক ভর বা মোলার ভর বলে। মানে প্রথমে একটা অণু দেবে, তারপরে তোমার ওই অণুটার পরে আমাদের কাছে কার্বন-12 পরমাণু আইসোটোপ পরমাণুর ভর দেওয়া থাকবে, ওর 1/12 অংশ করব, কার্বন-12 পরমাণুর 1/12 অংশ করব। এবার ওই যে অণুটা আমাদের প্রথমে ভর দেওয়া থাকবে, ওই কার্বন-12 1/12 অংশের সঙ্গে তুলনা করব। এবার যত গুণ ভারী হবে সেই সংখ্যাটাকে আমরা আণবিক ভর বলবো। এবার তোমরা এই মোল ক্যালকুলেট করার আগে একটা জিনিস ভালো করে জেনে নাও, অণু কোনগুলো? অণু হচ্ছে এই যে H2O, CO2, মানে একাধিক পরমাণু দ্বারা গঠিত যেগুলো, সেগুলোকে অণু হয়। আর পরমাণু হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই পরমাণুগুলোকেই যোগ করে আমরা মানে অণুতে পরিণত করি। মৌলের ক্ষুদ্রতম একক হলো পরমাণু। আর আয়ন হচ্ছে যেই তোমার পরমাণুগুলো যখন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, তখন তারা আয়নে পরিণত হয়। এটা তোমাদের জানা মানে ক্লিয়ার থাকা দরকার, অণু কী জিনিস, পরমাণু কী জিনিস, আর আয়ন কী জিনিস, ক্লিয়ার থাকা উচিত। তারপরে আমরা চলে যাব এরপরে কি আছে পরে। এবার দেখো, এবার তোমার মোলার ভর, যে মোলার ভর এখনই পড়লা, যে আণবিক ভর কার জানাটা খুব দরকার। হাইড্রোজেন জানবা, হাইড্রোজেনের মোলার ভর, হাইড্রোজেনের প্রতীক H, মোলার ভর হচ্ছে 1। কার্বনের জানা খুব ইম্পর্টেন্ট, কার্বনের হচ্ছে 12, কার্বন সি দিয়ে আর 12। নাইট্রোজেন 1 থেকে 20 অব্দি মোটামুটি সব 14 নাইট্রোজেনের। বেসিক্যালি কার্বনের ক্রমিক সংখ্যা যা মানে এগুলো দেখো, একটা পিরিয়ডিক টেবিল আসে, যদি তোমরা জেনে থাকো। পিরিয়ডিক টেবিলে দেখো কার্বন কত সংখ্যায় বসে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6 আসে। তো 6 দুগুণে 12, 2 দিয়ে গুণ করলে এরকমভাবেই আসে অনেক কিছু, তুমি সিমিলারিটি পাবে, তুমি দেখবে কীভাবে। আর নাইট্রোজেন 7 আসে দেখো 14, অক্সিজেন 8 আসে দেখো 16, সোডিয়াম 11 আসে, তার জন্য একটুখানি বেশি, বেশি, মানে সব জায়গায় লাগাতে পারবে না। অক্সিজেনটাও তোমার মনে রাখবে। সোডিয়াম হচ্ছে 11 আসে 23, মানে ওর থেকে বেশি হবে আর কি, একটুখানি বেশি হচ্ছে। দেখো সোডিয়াম 23। তো ম্যাগনেসিয়ামেরটাও জানা দরকার, কিন্তু আর অ্যালুমিনিয়ামেরটাও জানা দরকার। এবার ফসফরাসেরটা তোমার না জানলেও হবে,
তারপরে ক্লোরিনেটটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমার সবকটাই দেখবে, কিন্তু আমি যেগুলো সালফারেটটাও দেখবে। তারপরে আমি বলে দিচ্ছি কোনগুলো তুমি না মানে ছেড়ে যাবেই না। দেখো আমি সেটাই লাল দিয়ে দিচ্ছি, যে কোনগুলো তুমি ছেড়ে পরীক্ষা যাওয়ার আগে একবার হলেও দেখে যাবে। কার্বনেটটা দেখে যাবে, হাইড্রোজেনেরটা দেখে যাবে, নাইট্রোজেনেরটা দেখে যাবে, সোডিয়ামেরটা দেখে যাবে, অক্সিজেনেরটা দেখে যাবে, তারপর তুমি ক্লোরিনেরটা দেখে যাবে। এই কটা তুমি আগে পরীক্ষার আগে দেখে যাবেই, ঠিক আছে। তারপরে পরবর্তীতে আসছে তোমার পটাশিয়াম। পটাশিয়াম পটাশিয়ামেরটা দেখবে, ক্যালসিয়ামেরটা দেখবে, লোহা এফি দিয়ে দেখানো হয়। তারপরে তোমার তামা। পটাশিয়ামকে তোমার কে পি ফর ফসফরাস, পটাশিয়াম ঠিক আছে, কে দিয়ে ফসফরাস, পটাশিয়াম কে ফর ফসফরাস। তোমার পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এনে সোডিয়াম, সিলিকন পটাশিয়ামকে কে দিয়ে ডিনোট করা হয়, কে দিয়ে। তোমার এটা হচ্ছে 39 মোলার ভর। ক্যালসিয়ামের তোমার 40, আয়রনের হচ্ছে 56, তারপরে তামার হচ্ছে তোমার 63, জিঙ্কের হচ্ছে তোমার 65। এখানে এইটার মধ্যে তুমি দেখবে জিঙ্কটা দেখে যাবে, লোহাটা অনেক ইম্পর্টেন্ট। মানে সবকটাই দেখবে পরীক্ষা যাওয়ার আগে এগুলো তোমার দেখে যেতে হবে। তারপরে দেখো জলের, তারপরে যৌগগুলো জলের দেখবে, কার্বন ডাই অক্সাইডের দেখবে, কার্বন মনোক্সাইডের দেখবে, অ্যামোনিয়ার দেখবে, মিথেনের দেখবে। এগুলো আর কি তুমি হাইড্রোজেনের জানলে, অক্সিজেনের জানলে, দেখো 2 ইন্টু হাইড্রোজেনের করবা, এই 2 দিয়ে হাইড্রোজেনেরটাকে গুণ করবা, প্লাস অক্সিজেনেরটা করবা, তুমি চলে আসবে। দেখো 2 অক্সিজেনের হচ্ছে তোমার 16, আর 2 মানে মানে হাইড্রোজেনের 1 ইন্টু 2 মানে 2, 18, এভাবে আরামসে চলে আসবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানের মধ্যে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা কলিচুন বলে থাকি, তারপরে এটা ইম্পর্টেন্ট। তারপরে তোমার ক্যালসিয়াম কার্বনেট, তারপরে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, তারপরে তোমার এই কটা তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাচ্ছি পরে এবার এই যে সংকেতগুলো তোমাকে মনে রাখতে হবে, কিসের সংকেত কোনটা। এগুলো দেখো, সোডিয়াম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, NaCl, বেকিং সোডা। এখানে যেগুলো আমি একবার করে সব কিছু একবার দেখে নেবে। ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর, কুইন লাইম, লাইম, তারপরে স্ক্যাকড লাইম, তারপরে প্লাস্টার অফ প্যারিস, তারপরে ব্লিচিং পাউডার। এখানে সব থেকে তোমার ব্লিচিং পাউডারটা ইম্পর্টেন্ট, আর তোমার ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর, আর তোমার যেটা সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ। আর এই কটা হচ্ছে তোমার এখানে এই তিনটে তুমি সব থেকে ইম্পর্টেন্ট দেখে যাবেই। তারপরে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডটা খুব ইম্পর্টেন্ট। তারপরে জিঙ্ক সালফেট, এই দুটো হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট। এগুলোই দিয়ে পরে তোমার কোশ্চেন হয়ে যাবে, বেশিরভাগ কোশ্চেন হয়ে যাবে। তারপরে তুমি চলে যাবে, দেখি পরের সাইডে কি আছে, হ্যাঁ মোল। এটা হচ্ছে এই চ্যাপ্টারের মেন মোল। যত কোশ্চেন হবে আগে তোমাকে মোল সমতা বিধান করতে হবে, সেকেন্ড স্টেপে মোল ক্যালকুলেট করতে হবে, তাহলে সব কোশ্চেন হয়ে যাবে। মোল কি? পদার্থের একটি একক। মোল গণনা কী করে? মোল তিনভাবে বের করা যায়। মোল কীভাবে বের করতে? তিনভাবে আমরা বের করতে পারি। দাঁড়াও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি মোল কীভাবে তিনভাবে বের করব। এখানে সব লেখাই আছে, তা আমি তোমাদের একটা স্লাইড অ্যাড করে ওখানে রাফ বুঝিয়ে দিচ্ছি যে মোল কীভাবে ক্যালকুলেট করব। এই স্লাইডটাকে আমি আবার কপি করি, তারপরে এটাকে মুছে নেব।
মুছে আমি দেখাচ্ছি, এদিকে মুছি, মুছছে না, এটা মুছছে না কেন, বাদ দাও, আমি এটা সাইড করে দেখিয়ে দিই, তারপর ডিলিট করে দেবো। দেখো মোল, প্রথমে তোমাদের মোল যেটা বলে দিই, মোল হচ্ছে তোমার মোল আমরা তোমাদের তিনভাবে গণনা করতে পারবো। এক হচ্ছে তোমাকে কোনো পদার্থের ভর দিয়ে দেবে, কোনো পরমাণুর ভর দিয়ে দেবে, সেই ভর যে পরমাণুর ভর গ্রামে থাকবে, যে ভরটা গ্রামে দেওয়া থাকবে, ওই ভর বাই আণবিক ভর তুমি জানবা, ওটা কনস্ট্যান্ট জিনিস। যদি সোডিয়ামের যদি 20 গ্রাম সোডিয়াম দিয়ে দেয়, আর হচ্ছে সোডিয়ামের আণবিক ভর তুমি জানো 23, তাহলে এর মোল কি করে 20 গ্রাম, গ্রামে দেওয়া থাকে, গ্রামে নিয়ে যাবে, গ্রামে লিখবে ওটা, বাই এর আণবিক ভর 23, এটা হচ্ছে সোডিয়ামের মোল চলে আসবে। এইভাবে একভাবে। আর দুই তোমার কোনো গ্যাসীয় পদার্থের, আমরা জানি যে এক মোল গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি দেখতে পারো 22.4 লিটারে হচ্ছে এক মোল, তাহলে 1 লিটারে হচ্ছে 1/22.4 লিটার। তাহলে কোনো গ্যাসের যদি আমাকে আয়তন দিয়ে দেয়, যদি দেওয়া যায় 500 লিটার গ্যাস, তাহলে ওর মোল কি করে বের করবো, এটাকে 22.4 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই চলে আসবে। কারণ দেখো সিম্পল, তুমি মানে এদিক ওদিক মানে যে ইকুয়েশন সলভ করেছি, দেখো 22.4 লিটার হচ্ছে এক মোল, এটা সংজ্ঞায় আমরা জানি। তাহলে এক লিটারে হচ্ছে তোমার 1/22.4 মোল, চার মোল। তাহলে এবার তোমার যদি এক্স দেওয়া থাকে, এক্স অ্যামাউন্টের মান হচ্ছে এক্স দিয়ে গুণ করে দিলেই তোমার সরল অঙ্কের মতো চলে আসবে। আরেকটা হচ্ছে আমরা জানি যে এক মোলের মধ্যে এন সংখ্যক মানে কণা থাকে, এনে বলতে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 × 10⁻23 সংখ্যক কণা থাকে। মানে একটা মোল তো একটা কণা দিয়েই তৈরি না, মোল তো একটা একক, ওটা তো একটা ছোটোর পরে আর গুনতে পারে না, এমনই মানে সব কিছু একটা সীমিত, মানে স্কেলে তুমি দেখবে, স্কেলে একটা তোমার সেন্টিমিটারের যে স্কেল থাকে 5 সেমি পর্যন্ত, এটা আর এইটা হচ্ছে মিলি সেন্টিমিটার থাকে, তাই মিলি সেন্টিমিটারে থাকে, তাহলে মিলিমিটারে থাকে, তাহলে মিলিমিটারই সব থেকে মিলিমিটারের 1 মিলিমিটারের কম এটা আর মাপতে পারে না। তাহলে এরকমই তোমার মোল হচ্ছে একটা ইউনিটের পর আর মাপতে পারে না। আর এক মোল ইজুকাল টু এই ছোট তোমার এনে সংখ্যক যদি কণা থাকে, তাহলেই আমরা তাকে এক মোল বলবো, বুঝলে। তাহলে সেরকমই এক মোল সমান এনে সংখ্যক কণা, তাহলে এনে সংখ্যক কণা সমান এক মোল। তাহলে যদি আমাকে বলে একটা কণা মানে দেওয়া থাকে, তাহলে ওটার হচ্ছে 1/n মোল হয়ে যাবে। তাহলে আমাকে যদি x খানা কণা দিয়ে দেয়, যদি কোনো 500 খানা কণা আছে, তার কত মোল হবে, তাহলে ওটাকে আমরা এনে দিয়ে ভাগ করে দেবো, এনে দিয়ে ভাগ করে দিলেই মোল চলে আসবে। এইভাবে মোল ক্যালকুলেট আমরা করে ফেলবো। দেখো এবার আমি এখানে সুন্দরভাবে লেখা আছে, আমি তোমাদের সেটা বলে দিই। দেখো মোল এখানে কি লেখা আছে, আণবিক ভর দিয়ে মোল ইজুকাল টু পদার্থটির ভর গ্রামে মনে রাখবা, কেজিতে দেওয়া থাকলে ওটাকে গ্রামে আগে কনভার্ট করবে, তারপরে পুট করবে। যাতেই দেওয়া থাকবে যে ইউনিটেই গ্রামে, পদার্থটি গ্রাম বাই আণবিক ভর, কারণ আণবিক ভর সবসময় গ্রামে থাকে। তারপরে তোমার গ্যাসের আয়তন দিয়ে, দেখো আমরা জানি এটা আমরা আগে জানতে হবে, এসটিপিতে এক মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 22.4 লিটারে এক মোল, তাহলে 1 লিটারে হচ্ছে 1/22.4 মোল, তাহলে x লিটারে হচ্ছে x × 22.4 মোল। এভাবে তুমি এক্স লিটারে, মানে তোমাকে কোনো লিটার দেওয়া থাকবে, বলি 500 লিটার জলে কত মোল রয়েছে, ঠিক আছে, 500 লিটার জলের কত মোল রয়েছে, তাহলে আমরা কীভাবে বের করবো, 500 লিটারকে 22.4 দিয়ে ভাগ করে দিলেই মোল পেয়ে যাব আমরা। 500, তারপরে আমরা চলে যাব পরে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। এবার অ্যাভোগাড্রো সংখ্যা দেবো, এক মোলে হচ্ছে এনে সংখ্যক কণা থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা কত, 6.022 × 10⁻23। তাহলে 6.022 10⁻23, এটাকে এনে বলছি আমি, এনে কণাতে এক মোল থাকে, আর একটা কণাতে 1/n মোল থাকে, যেভাবে তুমি আগে সরল করতে সেইভাবে। তাহলে এক্স কণাতে থাকে x/n মোল পরমাণু রয়েছে।
এবার দেখো কিভাবে, যদি আমাদেরকে বলে দেয় আমাদের কাছে 500খানা কণা রয়েছে, তাহলে আমরা মোল কি করে বের করবো? ওটাকে এনে দিয়ে ভাগ করে দেবো। তো এনে দিয়ে ভাগ করেই যেটা পাবো ওটা মোল। মানে কণা দেয়া থাকলে ওটাকে এনে দিয়ে ভাগ করব। এবার দেখো ব্রিফ আইডিয়াটা, যদি আমাদের মাস দেয়া থাকে, কোনো পদার্থের ভর দেয়া থাকে গ্রামে, ওটাকে তুমি মোলার মাস দিয়ে আণবিক ভর দিয়ে ভাগ করে দিলে মোল পাবো। 1 2 তোমার হচ্ছে যদি আমাকে গ্যাসীয় পদার্থের, এটা শুধু গ্যাসের জন্য, গ্যাসীয় পদার্থের আয়তন দেওয়া থাকে, যদি বলে 500 লিটার, তাহলে ওটাকে 22.4 লিটার দিয়ে ভাগ করে, লিটারে থাকতে হবে 22 দেখো আয়তন লিটারে থাকতে হবে, 22.4 লিটার দিয়ে ভাগ করলেও মোল পেয়ে যাব। এটা গ্যাসীয় পদার্থের জন্য। আরেকটা হচ্ছে তোমার যদি বলে দেয় আমার কাছে 500খানা কণা রয়েছে, ওটাকে এনে দিয়ে ভাগ করলে মোল পেয়ে যাবো। এমনই মোল, আবার মোল থেকে তুমি কণাতেও চলে যেতে পারো। তোমাকে যদি বলে 500 মোল রয়েছে, ওখানে কতগুলো কণা রয়েছে, সেটা কি করে করবে? ওটাকে এনে দিয়ে গুণ করে দেবে। সিম্পল ক্যালকুলেশন, এই ফর্মুলা মনে থাকলে সিম্পল ক্যালকুলেশন, ওটাকে এনে দিয়ে কণা পড়ছে যাবো। তারপরে যদি বলে আমাদের কোনো একটা মোল দিয়ে আছে 5 মোল, আর ওটা সোডিয়ামের 5 মোল দেওয়া আছে, তাহলে ওর যদি বলে ওখানে কত গ্রাম সোডিয়াম রয়েছে, ওটা কীভাবে বের করবো? 5 মোল ইজুকাল টু সোডিয়ামের ভর বাই আণবিক ভর। আণবিক ভর সোডিয়ামের জানি, তাহলে 5 ইন্টু আণবিক ভর এলো, তাহলে 5 ইন্টু 11 55, তার মানে 5 মোল সোডিয়ামে 55 গ্রাম হচ্ছে তোমার সোডিয়াম রয়েছে। ঠিক আছে, এভাবে আমরা বের করে নিতে পারবো। আর এখানে এভাবে আমরা তোমার যে মোল ক্যালকুলেট সহজে এভাবে আমরা করে ফেলতে পারবো। তারপরে আমরা এরপরে এটা তোমাদের মুছে দিই, তাহলে নোটসটা তোমাদের ভালো থাকবে। দেখো এগুলো মোল জিনিসটা যত ভালো করে বুঝবে, আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মোলটা তুমি যতভাবে ভালোভাবে বুঝবে, এই চ্যাপ্টারে তোমার মেন হচ্ছে তোমাকে কিছু মুখস্থ করতে হবে, কিছু সংকেত। তারপরে তোমাকে সমতা বিধানটা কী করে করতে হবে, সমতা বিধান বুঝিয়ে দিয়েছি। আরেকবার তুমি চাইলে ভিডিওটা ঘুরিয়ে দেখতে পারো, সমতা বিধান কীভাবে আর মোল কীভাবে বের করবে। মোলটা বের করা শিখে গেলে অঙ্ক সব হয়ে যাবে। তোমার এই 3টে জিনিস দরকার, কিছু একটু মুখস্থ করতে হবে আর 2-3টে জিনিস বুঝতে হবে, তাহলেই তোমার হয়ে যাবে। তারপরে দুটো জিনিস আছে, গ্যাসের প্রমাণ ঘনত্বটা কি গ্যাসের? বেসিক্যালি প্রমাণ ঘনত্বটা গ্যাসের প্রমাণ ঘনত্ব বলতে তোমার এসটিপিতে 1 লিটার, যদি দেখো এসটিপি বলতে স্ট্যান্ডার্ড প্রেশার, টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার মানে রুম টেম্পারেচার কত, আমাদের 24 ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচার, এটা আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরি। আর প্রেশার হচ্ছে 1 atm থেকে আমরা স্ট্যান্ডার্ড, মানে এটা একটা স্ট্যান্ডার্ড, এটাকে আমরা এটা সাপেক্ষ, মানে এটা সাপেক্ষ করে সব কিছু আমরা মাপঝোপ করি। দেখো সেইভাবে সেটা এসটিপিতে 1 লিটার গ্যাসকে, যদি 1 লিটার গ্যাসকে আমরা গ্রামে প্রকাশিত করি, যে ভর পাওয়া যায়, যে মানে আমি যদি 1 লিটার গ্যাসকে একটা গ্রাম ইউনিটে নিয়ে যাই, তাহলে ওই গ্রামটা যত ভর দেখাবে, যদি 5 কেজি দেখায়, তাহলে ওটাই গ্যাসের প্রমাণ ঘনত্ব। তাহলে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, এটা মনে রাখবা, পরীক্ষা দিতে পারে 0.089 গ্রাম পার লিটার। তাহলে প্রমাণ ঘনত্ব কাকে বলে? এসটিপিতে যদি কোনো গ্যাসকে আমরা গ্রামে পরিণত করি, তাহলে ওর ভর যত হবে তাকেই আমরা তোমার প্রমাণ ঘনত্ব বলবো, প্রমাণ ঘনত্ব। আর হাইড্রোজেন হচ্ছে প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার। তাহলে এর পরবর্তীতে কি আছে? বাষ্প ঘনত্ব। এবার বাষ্প ঘনত্ব কি? বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভর, মানে মোলার মাস। বাষ্প ঘনত্ব কীভাবে বের করবো? যদি আমাদের মোলার মাস দেওয়া থাকে বা আণবিক ভর দেওয়া থাকবে, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, আমরা বাষ্প ঘনত্ব পেয়ে যাবো। ঠিক আছে, আমাদের আণবিক ভর দেওয়া থাকলেই ওটাকে 2 দিয়ে ভাগ করলে বাষ্প ঘনত্ব পেয়ে যাবো। এরকম যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে, আণবিক ভর বের করতে বলে, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো বাষ্প ঘনত্ব। সিম্পল। দেখো তোমাদের আরেকবার আমি এখানে এই জায়গায় বলে দিচ্ছি, এই চ্যাপ্টারে তোমাদের কি জানা উচিত। এই চ্যাপ্টারে তোমাদের মেন করতে গেলে কিছু ফর্মুলা, কিছু সংকেত মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে। 2 তোমাদের সমতা বিধান জানতে হবে, সমতা বিধান ভালো করে জানতে হবে। 3 হচ্ছে যেটা এই মোলটা আমি তোমাদের আরেকবার বলছি, মোল ক্যালকুলেট করার তোমাদের 3টে উপায় রয়েছে। 3টে উপায়। একটা হচ্ছে তোমাদের যদি ওই যে যার মোল বের করতে দিচ্ছে তার ওজন বলে দেওয়া থাকে, যে 5 গ্রাম দেওয়া থাকে, যদি সোডিয়ামের মোল বের করতে দেয়, যে বলেছে 10 গ্রাম সোডিয়ামে কত মোল সোডিয়াম রয়েছে, 10 গ্রাম সোডিয়ামে কত মোল সোডিয়াম রয়েছে, তাহলে আমরা কি করব? সোডিয়ামের মোল অফ সোডিয়াম ইজুকাল টু কি করব? 10 গ্রাম দেওয়া আছে 10 গ্রাম, তাহলে 10 গ্রামেই আছে, কিন্তু
গ্রাম, এখানে সবসময় গ্রামে বসাতে হবে। যদি কেজি দেওয়া থাকতো আগে আমরা গ্রামে পুট করতাম, ওটাকে 1000 দিয়ে ভাগ করে। তাহলে 10 গ্রাম বাই সোডিয়ামের আণবিক ভর আমরা জানি, সোডিয়ামের আণবিক ভর আমরা 23 জানি, 23 দিয়ে ভাগ করব, তাহলে আমরা মোল পেয়ে যাব। সেরকমই আরেকটা কি, আরেকটা ভাব হচ্ছে আণবিক তোমার অ্যাভোগাড্রো নাম্বার। যদি আমাদের বলে দেওয়া হয়, আমরা জানি যে 1 মোলে 6.022 ইন্টু 10⁻23 কণা থাকে, ঠিক আছে। এবার অ্যাভোগাড্রো এবার তুমি বলবা যে এবার 6.022 1 মোল, তাহলে এইভাবে তুমি সরল করে একটি কণা থাকে হচ্ছে 1/na মোলে, এনে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এক্স মোল মানে এক্সটি কণা দেওয়া থাকে। যদি আমাকে বলে যে আমার কাছে 600টা সোডিয়ামের কণা আছে, এটা কত মোল হবে, তাহলে আমি ওটাকে কী করবো, সিম্পলি আমার চোখ বন্ধ করবো, এনে দিয়ে ডিভাইড করে দেবো। কণা দেওয়া থাকলে এটাকে এনে দিয়ে ডিভাইড করে দেবো। এনে তুমি জানো, এনে হচ্ছে 6.022 এর ভ্যালু জানো, এটা দিয়ে যা আসবে ওটা হচ্ছে মোল চলে আসবে সোডিয়ামে। তারপরে আরেকটা জিনিস কি, এটা গ্যাসীয়র জন্য। যদি বলে ক্লোরিন গ্যাসের, যদি আমাকে বলে তোমার 22.4 তোমার 200 লিটার ক্লোরিন গ্যাস আছে, ঠিক আছে। ক্লোরিন গ্যাস এর কত মোল, 200 লিটার ক্লোরিন গ্যাস সমান কত মোল, এটা আমি কি করে বের করবো। তারপর 200 লিটার দেওয়া আছে, লিটারেই সবসময়। এখানে যদি মিলি লিটার থাকতো আমি আগে লিটারে নিয়ে আসতাম, লিটারে আনতে হবে। একক দেখবা, এককটা মাথায় রাখবা, লিটারে নিয়ে আসতে হবে, এখানে গ্রামে নিয়ে আসতে হবে। প্রথমে 200 লিটারকে কি করব, দেখো 1 লিটারে হচ্ছে মানে 1 মোলে হচ্ছে 22.4 লিটার হয়। 1 মোল হচ্ছে তোমার গ্যাসীয় মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তোমাকে এখানে বলেছে তাহলে আমার 22.4 লিটারে হচ্ছে 1 মোল তৈরি হয়ে যায়। তাহলে 1 লিটারে হচ্ছে 1/22.4 লিটার তৈরি হয়। সেরকমই তোমার এক্স মোলে এক্স লিটারে তৈরি হবে এক্স ইন্টু 22.4 লিটার। তোমাকে যদি বলে 200 লিটার আছে আমার কাছে, তাহলে এটাকে কী করবো, 22.4 দিয়ে ভাগ করে দেবে, লিটারে থাকতে হবে, 22.4 দিয়ে ভাগ করে যেটা পাবো এটা মোল চলে আসবে। তাহলে তিনভাবে মোল বের করা আমি এখানে ভালো করে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা না বুঝতে পারলে আরেকবার ভিডিওটাকে ঘুরে ঘুরে দেখো, যে আর নোটটাকে পড়ো, তাহলেই বুঝতে পারবে যে কীভাবে মোলটা বের করতে হয়। মোল প্রথমে হচ্ছে সমতা বিধান আর মোল, এটা দিয়ে দেখবা পরের লেকচারে সব অঙ্ক হয়ে গেছে। আর যেটা মুখস্থ করতে বলবো ওইটা মুখস্থ করলেই আর কিচ্ছু লাগবে না, অঙ্ক আরামসে হয়ে যাবে তোমার মুখস্থ। আর যেটা করতে হবে আর হচ্ছে সমতা বিধান আর হচ্ছে তোমার মোল, এই তিনটে জিনিস হচ্ছে এই চ্যাপ্টারের মেল। প্রথমে হচ্ছে আরেকবার বলছি, হচ্ছে মানে তোমার সংকেত জানতে হবে, যেটা যেই রিয়াকশানগুলো, রাসায়নিক বিক্রিয়াগুলো একটু মুখস্থ করতে হবে। সব কিছুর না, কিছু স্পেসিফিক। বইয়ে কটা আছে, 10টা-15টা আছে, 10টা-15টা কোশ্চেন ব্যাংকে কত কোশ্চেন থাকবে, সেই দেখবা রিপিটেড কোশ্চেন থাকবে। সব যতগুলো রিপিটেড কোশ্চেন থাকবে তুমি দেখেই বুঝতে পারবে যে এই কোশ্চেনটা বারবার আসছে। তাহলে ওটা তুমি যদি রাসায়নিক বিক্রিয়াটা মনে রেখে দাও, তাহলে রাসায়নিক বিক্রিয়া মনে রাখলে আর কিচ্ছু মনে রাখতে হবে না, তুমি মোল বের করতে পারবে। তারপরে ওই সমীকরণটাকে তুমি সমতা বিধান করবে। এবার সমতা বিধান করার পরে তুমি কি করবে, যে না তারপরে মোল ক্যালকুলেশন করেই তুমি আরামসে বের করতে পারবে। পরের লেকচারে আমরা দেখব যে মোল ক্যালকুলেশন করে কীভাবে আমরা অঙ্কগুলো সলভ করে ফেলছি। তো আজকে এই চ্যাপ্টারে আশা করা যায় আজকে এইটুখানি রাখলাম, বেশি বড় করে লাভ নেই, কারণ সামনে তোমাদের এক্সাম আছে। তো এইটুখানি লেকচারই আশা করা যায় তোমরা এইটুখানি এটার জন্য সাফিসিয়েন্ট। পরের লেকচারটা আমরা সম্পূর্ণ তোমাদের মানে কোশ্চেন প্র্যাকটিস করার জন্য নিয়ে আসবো। প্রথমে কিছু ফর্মুলাগুলো, যে ফর্মুলা আছে ওগুলো একবার রিভাইজ করিয়ে কোশ্চেন করিয়ে দেবো, তাহলে পুরো এই চ্যাপ্টারটা তোমাদের রেডি হয়ে যাবে। কোশ্চেন ব্যাংকের কটা কোশ্চেন তুলে নেবো, এইটা মানে যেগুলো রিপিটেড থাকবে সেটাই তুলে নেবো, আর তোমার চ্যাপ্টার আশা করি যাই কমপ্লিট হয়ে যাবে। তো আজকের জন্য এইটুখানি, তো দেখা হবে নেক্সট দিন। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে এগিয়ে চলো। আমরা আশা করা যায় তোমাদের সাহায্য করার জন্যই আছি। এখানে তুমি আরও অনেক সাবজেক্টেরও পাবে, যেমন ম্যাথেরও দেখো কয়েকটা লেকচার পড়ে আছে, আরও আসবে, উপপাদ্য যেমন আসবে, তুমি সাহায্য নিতে পারবে। তাই তুমি সাবস্ক্রাইব করতে পারো, ভালো লাগলে তোমার ব্যাপার, জোর করবো না। তো আজকের জন্য এইটুখানি, ধন্যবাদ।